ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং বরাবর মতো আশা করছি যে তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করছো। তো আমাদের এই আগস্ট মাসে আমার অনলাইন আলোচনার শুরুতে প্রথমেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্য যারা নিহত হয়েছিল এই মাসে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি তোমাদেরকে বরাবর যে কথাটাই বলি যে আসলে আমাদের শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের কি মানবিক গুণাবলী অর্জন করতে হবে। তো সেক্ষেত্রে আমি নৈতিক বিষয় ব্যাপারে আজকে একটি কথা বলবো। সেটা হচ্ছে যেটা সততা, যে আমাদের কি যে সততা আমাদের জীবনে কিন্তু একটি মহৎ গুণ। এবং আসলে আমি সবসময় এই পড়াশোনা শুরুর আগে এই বিষয়ে একটু কথা বলি। এটা আসলে তোমাদেরকে উপদেশ হিসেবে নয়, এটা আমার নিজের মধ্যে যাতে তৈরি হয় সেজন্যই আসলে বলা। কারণ নিজে যখন অনেক বেশি বলবো সেটা কিন্তু আমার মধ্যে মানার যোগ্যতা তৈরি হবে। তো যেটা বলছিলাম যে সততা, সততা মানব জীবনের অনেক বড় একটা গুণ। এবং আমরা জানি যে সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে। সেই জন্য আমরা কখনো কোনো অবস্থাতেই মিথ্যার আশ্রয় নেব না। কারণ একটা মিথ্যাকে ঢাকার জন্য তোমার হাজারটা মিথ্যা কথা বলতে হয়। এই জন্য একবার কোনো বিষয়ে, যে কোনো বিষয় হোক, আমার পারিবারিক, আমার কর্মস্থল, যেখানে হোক, আমি অবশ্যই সবসময় সত্য কথা বলার চেষ্টা করব। তাহলে আমাদের জীবনের অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। তা আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য আছে, ছোটবেলা থেকে আমাদেরকে লক্ষ্য তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। আশা করছি যে সকলে আশা করছি তোমরা সকলে হচ্ছে গিয়ে আমাদের এই করোনা বৈশ্বিক মহামারীতে সকলে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিয়ম কানুন মেনে চলছো। এবং আমি অনলাইনের আলোচনার শুরুতে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমাদের ডিনস কমিটির সংশ্লিষ্ট চেয়ারম্যান সহ সকল সুযোগ্য কর্মকর্তাদের, যাদের সুন্দর একটি মতামতের কারণে আমরা সুন্দর একটি পদক্ষেপ নিতে পেরেছি। এবং এটা বরাবরই আশা করি যে তোমাদের জন্য খুব উপকার বয়ে আনবে। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের মূল পাঠ্য আলোচনায় চলে যাই। আজকে আমরা কোন বিষয়ে পড়াশোনা করব সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে। এবং আমাদের যে পাঠ্য বই আছে, আমরা জানি যে মৃত্তিকা বিজ্ঞানের একটি মাত্র বই আমাদের প্রফেসর দেলোয়ার হোসেন স্যার এবং আমাদের প্রফেসর স্যার মোহাম্মদ হুমায়ুন কবির স্যার একটি বই আছে, সেই বইটি তোমরা ফলো করবে। তো আজকে আমরা যে বিষয়ে পড়াশোনা করব, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমার সাবজেক্ট সয়েল সায়েন্স। আমাদের এটা প্রথম বর্ষের জন্য এই প্রোগ্রামটা তৈরি করা হয়েছে, যা কোর্স কোড 21-3301। এবং আমাদের এই কোর্সের নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি সয়েল 1। আর হচ্ছে গিয়ে আমার আজকে যেটা পড়াবো বিষয় হচ্ছে এনভায়রনমেন্টাল সেগমেন্ট। এবং আমি তোমাদের সাথে আছি রুমা বেগম, প্রভাষক মৃত্তিকা বিজ্ঞান, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। তো আজকে আমরা এনভায়রনমেন্টাল সেগমেন্ট বিষয়ে পড়াশোনা করব। এই বিষয়ে আমি পরিচয়টা আগিয়ে দিয়েছি। আমাদের সয়েল সায়েন্সের অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাক্টরি সয়েল 1-এর 21-3301 সাবজেক্টের বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের পাঠ্য বিষয় থেকে যে বিষয়গুলো জানতে পারবো,
যে আজকে আমরা ইকোলজির ধারণা পাবো। ইকোলজি বা পরিবেশ বিজ্ঞান সম্পর্কে আমরা ধারণা করতে পারবো। আজকে আমরা জানতে পারবো এনভায়রনমেন্টাল সেগমেন্ট বা পরিবেশের বিভিন্ন অংশ সম্পর্কে, এবং আমরা আরো জানতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো এনভায়রনমেন্টাল বা পরিবেশের বিভিন্ন সেগমেন্ট বা অংশ সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো ইনশাল্লাহ। ইকোলজি সম্পর্কে আমি যদি ধারণা দিতে যাই, এবং সেক্ষেত্রে আমার মৃত্তিকা যেহেতু জড়িত, তো আমি ইকোলজিটা কি, যে মৃত্তিকার পরিবেশ বিজ্ঞান। ইকোলজি বা পরিবেশ বিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের একটা শাখা, এবং এই শাখার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে জীবজগতের সঙ্গে পরিবেশের সম্বন্ধ, তাদের আন্তঃক্রিয়া এবং পারস্পরিক নির্ভরশীলতা। ইকোলজি বিভিন্ন সময় বিভিন্ন রকম সংজ্ঞা আছে। Ecology deals with the relationship between living things and their physical and biological environment, together with all other living organisms within it. তাহলে ইকোলজি কি? ইকোলজি হচ্ছে জীবন্ত বস্তু এবং তাদের ভৌত ও জৈবিক পরিবেশ, যেখানে অন্যান্য সকল অণুজীবও অন্তর্ভুক্ত, এবং এদের মধ্যকার সম্পর্ক নিয়েই আলোচনা করে এই ইকোলজি। তাহলে ইকোলজি আমরা দেখলাম যে জীবজগতের সাথে সম্পর্ক স্থাপন। তার মানে ইকোলজি হচ্ছে দ্য সায়েন্স অফ কমিউনিটি। ইকোলজি হচ্ছে জীব সম্প্রদায়ের বিজ্ঞান। তাহলে আমি ইকোলজি সম্পর্কে যদি একটু ধারণা পরিষ্কার করি, সেক্ষেত্রে হবে কি, মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকায় অবস্থানরত সকল জীব ও তাদের পরিবেশের জীবজ ও অজীবজ উপাদান সমূহের মধ্যে বিদ্যমান মিথস্ক্রিয়া অনুশীলন করা হয়, তাকেই আমরা সয়েল ইকোলজি বলতে পারি। প্রধানত রূপান্তর, ক্রিয়া বিক্রিয়া এবং স্বতন্ত্র সত্তা দিয়ে মৃত্তিকা কিন্তু গঠিত হয়ে থাকে। মৃত্তিকা বিভিন্ন প্রকার মিথস্ক্রিয়া ঘটে থাকে। বায়োটিক এবং অ্যাবায়োটিক উপাদান সমূহ মৃত্তিকা পৃষ্ঠের উপরের স্তরে যে হরাইজন থাকে, সেখানে সুনির্দিষ্ট রাসায়নিক ভাবে পরিবর্তন ঘটায়। মৃত্তিকায় এই যে জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া যে সম্পন্ন হয়, এর মুখ্য অংশই হচ্ছে এই হরাইজনে সম্পন্ন হয়ে থাকে। তাহলে মৃত্তিকা পরিবেশ বিজ্ঞানে বা সয়েল ইকোলজিতে আমরা মৃত্তিকার অভ্যন্তরভাগ ও এর সাথে সম্পৃক্ত জীবজ এবং অজীবজ উপাদান নিয়ে কিন্তু পড়াশোনা করে থাকি। ইনভায়রনমেন্টাল সেগমেন্টস। আচ্ছা, ইনভায়রনমেন্টাল সেগমেন্টস এর আগে আমরা ইকোলজির আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, যে ইকোলজির গুরুত্ব সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তাহলে সয়েল ইকোলজি আমরা কেন পড়ব? যে ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, এটা আমরা ক্লাইমেট ফ্যাক্টরে পড়ে আসছি। তো বিভিন্ন অঞ্চলের মৃত্তিকা গঠনে প্যান্ট ম্যাটেরিয়াল বা উৎসবস্তুও কিন্তু বিভিন্ন রকম। তাই ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভিদ ও অণুজীব জন্মায়। তো এইভাবে পরিবেশের বিভিন্ন যে প্রভাবক রয়েছে, অর্থাৎ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলো রয়েছে, এরা এককভাবে বা যৌথভাবে নির্দিষ্ট স্থানের জীবজগতের উপর প্রভাব বিস্তার করে থাকে। ইকোলজিতে এই বিষয়গুলোই কিন্তু সাধারণত আলোচনা হয়ে থাকে। তো জীবজগতের আবাসস্থল হিসেবে মৃত্তিকার গুরুত্ব অপরিসীম। তাই জীব এবং পরিবেশের সম্বন্ধ বিষয়ে অবশ্যই আমাদের কি ধারণা থাকতে হবে। তো মৃত্তিকা পরিবেশ সম্পর্কে কেন ধারণা থাকতে হবে? কারণ হচ্ছে সয়েল ইকোলজি প্রাকৃতিক ভারসাম্য সম্পর্কে আমাদেরকে অবহিত করে। মৃত্তিকার দূষণ, মৃত্তিকার গুণাগুণের অবনতি, ভূমিক্ষয়, এইসব সমস্যা সম্পর্কে আলোচনা করে। বনভূমি, আবাদযোগ্য ভূমি, পাহাড়িয়া অঞ্চল ইত্যাদি সংরক্ষণের
প্রয়োজনীয়তার বিষয়েও কিন্তু সচেতনতা সৃষ্টি করে সয়েল ইকোলজি। শস্য বিন্যাস ও মৃত্তিকা ব্যবস্থাপনার সুষ্ঠু ধারণা প্রদান করে। ক্রমবর্ধমান যে বর্তমানে জনসংখ্যা বেড়ে চলছে, সেই চাহিদা অনুযায়ী শস্য উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। ফসল উৎপাদনে সহায়তাকারী অণুজীব গোষ্ঠীর কর্মকাণ্ড কোন পর্যায়ে রাখা প্রয়োজন, সেই বিষয়ে মৃত্তিকা পরিবেশ বিজ্ঞানের তথ্য সহায়তা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এছাড়াও মৃত্তিকা পরিবেশে অণুজীবের যে পারস্পরিক সহযোগিতা, প্রতিযোগিতা, আক্রমণ, লুণ্ঠন, হ্যাঁ, এই বিষয়ে কিন্তু আলোকপাত করা হয়ে থাকে। এছাড়া মৃত্তিকা পরিবেশ বিজ্ঞান মৃত্তিকার অণুজীব, উদ্ভিদ ও প্রাণীর অভিযোজন বা অ্যাডাপ্টেশন সম্পর্কেও কিন্তু আমাদেরকে ধারণা দিয়ে থাকে। মৃত্তিকার বায়োটিক ও অ্যাবায়োটিক উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়, অর্থাৎ সয়েল ইকোসিস্টেম, যার পরবর্তীতে আমরা একটি লেকচার আলোচনা করব ইকোসিস্টেম নিয়ে। মৃত্তিকার অণুজীব এবং উদ্ভিদরাজির যে পুষ্টি ও শক্তির উৎস হিসেবে মৃত্তিকার ভূমিকা সম্পর্কে জানতেও সাহায্য করে সয়েল ইকোলজি বা মৃত্তিকা পরিবেশ বিজ্ঞান। বায়োজিওকেমিক্যাল সাইকেল, এই মৃত্তিকার পরিবেশের যদি আমরা তাৎপর্য জানতে চাই, অবশ্যই আমাদেরকে সয়েল ইকোলজি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এছাড়াও মৃত্তিকার পরিবেশ বিজ্ঞান বায়োটেকনোলজি সম্পর্কে আমাদেরকে ধারণা করে থাকে। প্রধানত কৃষি বিজ্ঞান, চারণভূমি, বন সংরক্ষণ, বন সৃজন, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য চাষ, ভূমি ক্ষয় রোধ, বন্যপ্রাণী সংরক্ষণ, এই সকল প্রতিটি বিষয়ের ক্ষেত্রে ইকোলজির সাথে সরাসরি যোগাযোগ রয়েছে। আর আমরা এখন জানি যে পরিবেশ দূষণ একটি 1 নম্বর আন্তর্জাতিক সমস্যা। তাই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ দূষণ থেকে জীবগোষ্ঠীকে বাঁচানোর জন্য অবশ্যই ইকোলজির জ্ঞান আমাদেরকে থাকতে হবে। তাহলে এক কথায় বলি যে আমাদের যদি মৃত্তিকা পরিবেশের জ্ঞান থাকে, তাহলে আমরা মৃত্তিকার ব্যবস্থা সংক্রান্ত সকল কর্মকাণ্ড সহজেই সমাধান করতে পারবো এই সয়েল ইকোলজি জ্ঞান জানার মাধ্যমে। এনভায়রনমেন্টাল সেগমেন্ট বা পরিবেশের বিভিন্ন অংশ। The environment consists of various segments such as atmosphere, hydrosphere, lithosphere and biosphere. তাহলে পরিবেশের প্রধান অংশ হচ্ছে 4টি: বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল বা পানিমণ্ডল, শিলামণ্ডল এবং জীবমণ্ডল। আমাদের এই বিষয়গুলো আলোচনা করার জন্য যেহেতু আমরা সয়েল ইকোলজি সম্পর্কে ধারণা পেয়েছি, তাহলে আমরা চলে যাই এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নেয়ার জন্য। তাহলে আমরা দেখলাম যে এনভায়রনমেন্টাল সেগমেন্টের 4টি অংশ: লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল, হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল, বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল, বায়োস্ফিয়ার জীবমণ্ডল, লিথোস্ফিয়ার শিলামণ্ডল এবং হাইড্রোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডল বা পানিমণ্ডল। চলে আসি আমরা লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার সম্পর্কে এর আগেও কিন্তু আমি তোমাদের একটি লেকচার দিয়েছিলাম। সেটি ছিল আমাদের কোথায়? সেটি ছিল আমাদের আর্থ স্ট্রাকচারে। আর্থ স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভালোভাবে এই আলোচনাটা কিন্তু করেছিলাম। এখন আমরা আলোচনা করব আমাদের সংক্ষেপে এইটার সাথে যেহেতু সম্পর্ক সেই বিষয়ে। তাহলে এই যে লিথোস্ফিয়ার, এটা হচ্ছে কি সলিড কম্পোনেন্ট অফ দ্য আর্থ ইজ কল্ড লিথোস্ফিয়ার। তাহলে এটা হচ্ছে কি কঠিন অংশ। তো এটা হচ্ছে আমাদের সলিড কম্পোনেন্ট অফ আর্থ, পৃথিবীর কঠিন অংশটা হচ্ছে লিথোস্ফিয়ার। এবং ইট ইনক্লুডস সয়েল, রকস, মাউন্টেন, এবং এর অংশ হচ্ছে মৃত্তিকা, শিলা এবং পাহাড় পর্বত। এই লিথোস্ফিয়ারের 3টা অংশ রয়েছে: কোর, ম্যান্টেল অ্যান্ড ক্রাস্ট। কোর, ম্যান্টেল অ্যান্ড ক্রাস্ট।
কোর বা কেন্দ্রমণ্ডলের আবার দুইটি অংশ রয়েছে, ইনার কোর, আউটার কোর, ম্যান্টেল, তার আবার দুইটি অংশ রয়েছে, লোয়ার ম্যান্টেল, আপার ম্যান্টেল এবং ক্রাস্ট। তাহলে কোর বা কেন্দ্রমণ্ডল সেটা কোনটা? যে সকল পদার্থ অধিক ঘনত্ব সমৃদ্ধ, যেমন লৌহ, নিকেল, সেগুলো তরল পিণ্ডের নিচে ডুবে পৃথিবীর কেন্দ্রে বিরাট একটি কোর গঠন করেছে। এই মণ্ডল কেন্দ্রের চতুর্দিকে প্রায় ৩,৪৭৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি পানি অপেক্ষা 10 থেকে 12 গুণ ভারী। এরপরে হচ্ছে গিয়ে ম্যান্টেল বা গুরুমণ্ডল। কেন্দ্রমণ্ডলের চতুর্দিকে প্রায় ২৮৯৫ কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি এবং এখানে সাধারণত লৌহ মিশ্রিত অপেক্ষাকৃত লঘু শিলা ঘনীভূত হয়ে গুরুমণ্ডল বা ম্যান্টেল গঠন করেছে। এই স্তরের দ্রব্যগুলো পানি অপেক্ষা 5 গুণ ভারী। এরপরে হচ্ছে গিয়ে ক্রাস্ট। ক্রাস্ট হচ্ছে গিয়ে এর সবচাইতে কি অংশ? যে বাহিরের যে অংশটা, একেবারে যে উপরের অংশ সর্বশেষ কঠিন হয়েছে, সেটাই হচ্ছে ভূত্বক। এই ভূত্বক হচ্ছে শিলামণ্ডলের একটা অন্তর্ভুক্ত এবং এটা হচ্ছে স্থান বিশেষে সাধারণত সমুদ্রের তলদেশ থেকে 3 কিলোমিটার এবং মহাদেশের তলদেশ হতে 40 কিলোমিটার পর্যন্ত পুরু বা গভীর। তবে এই স্তরটিকে গড়ে 17 কিলোমিটার পর্যন্ত পুরু ধরা হয়ে থাকে। এই মণ্ডলের নিচ হতে উপরে পরপর ভারী হতে হালকা শিলা সাধারণত অবস্থান করে থাকে। তাহলে শিলামণ্ডল সম্পর্কে আমরা যে বিষয়গুলো দেখলাম, তাহলে এটা হচ্ছে আউটার স্কিন অফ আর্থ। শিলামণ্ডলটা হচ্ছে আউটার স্কিন অফ আর্থ। খনিজ দ্রব্য সহ ভূপৃষ্ঠকেই হচ্ছে আমরা বলে থাকি শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার। এখানে নিচ থেকে উপরের দিকে ক্রমশ ভারী থেকে হালকা শিলাগুলো অবস্থান করছে, আর এটা হচ্ছে পৃথিবীর কঠিন বহিরাবরণ বা বাহিরের আবরণ। এই স্তরের গঠনকারী উপাদানগুলোর মধ্যে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের ভাগ বেশি থাকায় বিজ্ঞানীগণ এই অংশকে শিয়াল বলেছেন। এখানে কি রয়েছে? সিলিকন এবং অ্যালুমিনিয়াম। সিলিকন এবং অ্যালুমিনিয়াম থাকায় এই অংশকে বলা হয়েছে শিয়াল। এই স্তরটির বিস্তৃতি মহাদেশীয় অঞ্চলের নিচে কিন্তু বেশি এবং মহাসাগরের নিচে কম, আর গড় বিস্তৃতি হচ্ছে 170 কিলোমিটার। তাহলে আমাদের ক্রাস্ট বা ভূত্বক হচ্ছে শিলামণ্ডলের অন্তর্গত। তো এই ক্রাস্ট বা ভূত্বকের উপাদানগুলো কি? যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অক্সিজেন, প্রধানত 8টা এলিমেন্ট হচ্ছে প্রধান: অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আদার্স। অক্সিজেন হচ্ছে কি 47%, সিলিকন 28%, এই দুটো হচ্ছে বেশি, এবং বাকি অ্যালুমিনিয়াম 8.1%, আয়রন 5%, ক্যালসিয়াম 3.6%, সোডিয়াম 2.8%, পটাশিয়াম 2.6%, ম্যাগনেসিয়াম 2.1% and others 0.8%। এই সবগুলো মিলেই হচ্ছে গিয়ে কি 100%। এটা হচ্ছে আমাদের ভূত্বকের উপাদান। তাহলে লিথোস্ফিয়ারের পরে এবার চলে আসি আমরা বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার হচ্ছে জীবমণ্ডল। তাহলে বায়োস্ফিয়ারটা কি? যে বায়োস্ফিয়ার হচ্ছে গিয়ে লিভিং অর্গানিজম অ্যান্ড দেয়ার ইন্টারঅ্যাকশনস উইথ দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ জীবমণ্ডল হচ্ছে যে আমাদের যে জীবন্ত বস্তু আছে এবং তাদের আন্তঃক্রিয়া পরিবেশের সাথে। তাহলে এখানে হচ্ছে জীবমণ্ডল, বায়ুমণ্ডল, পানিমণ্ডল, সব কিছুর সাথে সকলের একটা আন্তঃক্রিয়া বা ইন্টারাকশন সবকিছু মিলেই হচ্ছে জীবমণ্ডল, যেখানে কি জীবের অস্তিত্ব পাওয়া যায়। এখন এটা হচ্ছে ইকোসিস্টেমের একটা অংশ, বায়োস্ফিয়ারটা হচ্ছে ইকোসিস্টেমের একটা অংশ। এবং এটা কি, জীবমণ্ডল হচ্ছে পৃথিবীর এই সকল মণ্ডল নিয়ে গঠিত যে যে সকল অঞ্চলে জীবের বেঁচে থাকার
একটা অ্যাডাপ্টেশন বা বেঁচে থাকা কি অভিযোজন ক্ষমতা বিদ্যমান সে সকল অঞ্চলকে আমরা বলি জীবমণ্ডল। তো পৃথিবীর সর্বত্র কিন্তু জীব বাস করতে পারে না। পৃথিবীর পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের একটা নির্দিষ্ট সীমিত অঞ্চলে জীব বাস করতে পারে। জীবের জন্য বসবাসযোগ্য বায়ুস্তর ও পানীয় স্তরের সমষ্টিগত ভূমণ্ডলের একটা নির্দিষ্ট স্তর হচ্ছে কি এই জীবমণ্ডল, যেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থেকে বৃহৎ প্রাণী ও উদ্ভিদকুল থাকে, তাকেই আমরা জীবমণ্ডল বলে থাকি। সমুদ্রের 7 কিলোমিটার গভীরতায় এবং অতি উচ্চ পর্বত শিখরের 6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় জীবনের অস্তিত্ব রয়েছে বলে ধারণা করা হয়। তাহলে এই ভূপৃষ্ঠের 7 এবং 6 মোট 13 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মণ্ডলকেই বলা হয় জীবমণ্ডল। এবং সব জীব স্বাভাবিকভাবে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আর সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এগুলো আমরা যা বোটানিতে যখন পড়ি তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, বিভিন্ন যে প্রক্রিয়া আছে শ্বসন প্রক্রিয়া, সেগুলিতে আমরা বিস্তারিত আসলে জেনেছি বা জানতে পারবো। তাহলে আশা করছি যে জীবমণ্ডল সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে। এবার আমরা চলে যাব হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল। তাহলে হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল বা পানিমণ্ডল যে এটা কি টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার অন এ প্ল্যানেট। তাহলে আমাদের উপগ্রহের টোটাল পানির পরিমাণ হচ্ছে হাইড্রোস্ফিয়ার। এই হাইড্রোস্ফিয়ার ইনক্লুডস ওয়াটার দ্যাট ইজ অন দ্য সারফেস অফ দ্য প্ল্যানেট, আন্ডারগ্রাউন্ড অ্যান্ড ইন দ্য এয়ার। তাহলে টোটাল পানিটা আবার সারফেসও থাকবে, আন্ডারগ্রাউন্ড নিচেও থাকবে আন্ডারগ্রাউন্ডে, এবং ইন দা এয়ার এবং বাতাসের মধ্যেও কিন্তু থাকবে। তাহলে পানি বিভিন্ন আকারে কিন্তু থাকতে পারছে। তাহলে এই হাইড্রোস্ফিয়ার লিকুইড, ভ্যাপার অর আইস, বরফ, জলীয় বাষ্প এবং তরল তিনভাবে এই পানি অবস্থান করতে পারে। লিকুইড ওয়াটার অন দ্য আর্থ, লিকুইড ওয়াটার এক্সিস্ট অন দ্য সারফেস। তাহলে লিকুইড ওয়াটারটা এক্সিস্ট করে কোথায়? পৃথিবীর পৃষ্ঠে, ইন দ্য ফর্ম অফ ওশানস, লেকস অ্যান্ড রিভার, যেটা আমরা সাগর, হ্রদ অথবা নদীতে পেয়ে থাকি। তাহলে এখানে এই যে আমরা হাইড্রোজেন সাইকেল দেখছি বা পানি সাইকেল, পানি চক্র, তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পানি, সমুদ্রের পানি, এটা ইভাপোরেশন হয়ে সূর্যের তাপে বাষ্প হয়ে বায়ুমণ্ডলে কি উড়ে বেড়ায় এবং পরবর্তীতে এগুলোতে বৃষ্টি হয়ে আবার কিন্তু নিচে নামে। এবং এই পানি শুধু যে ইভাপোরেশনের কারণে বাষ্প হয়ে যায় তা না, এটা হচ্ছে গিয়ে তোমার উদ্ভিদ, হ্যাঁ, ট্রান্সপিরেশন প্রক্রিয়ায় পানি গ্রহণ করে থাকে। বিভিন্ন ভাবে পানির এরকম কি হয়ে থাকে, শোষণ হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের পানি চক্র। আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিচে যেটা থাকে, হ্যাঁ, মৃত্তিকায়, তো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। তাহলে এই বায়ুমণ্ডল হচ্ছে গিয়ে পৃথিবীর পৃষ্ঠের সাগর, মহাসাগর ইত্যাদি নিয়ে গঠিত। আমাদের পৃথিবীটা যদি গোল হতো তাহলে স্থলভাগগুলো কয়েক হাজার মিটার পানির নিচে কিন্তু ডুবে যেত। কিন্তু পৃথিবীর উপরিভাগটা এত উঁচু নিচু যে বাতাস যেমন পৃথিবীকে সম্পূর্ণরূপে কি আবৃত করে রেখেছে, সমুদ্র কিন্তু তেমন পারে না। পৃথিবী পৃষ্ঠের 4 ভাগের 3 ভাগই হচ্ছে পানির নিচে। আমরা জানি 1 ভাগ হচ্ছে শুধুমাত্র স্থল। তাহলে এই বায়ুমণ্ডলের অবস্থান কিন্তু প্রায় তোমার অনেক বর্গ কিলোমিটার। পৃথিবী পৃষ্ঠের এই বিপুল পরিমাণ পানির মাত্র 1% পানি কি শুধু আমরা পান করতে পারি, গৃহকার্য, কৃষিকাজ ও শিল্পক্ষেত্রে ব্যবহার করতে পারি। বাকি পানির 97% সাগর ও মহাসাগরেই কিন্তু আবদ্ধ থাকে, যা খুবই লবণাক্ত, পানের অযোগ্য এবং সরাসরি কৃষিকাজ এবং শিল্পে ব্যবহার করে থাকে। তাহলে আমরা যদি এই ডিস্ট্রিবিউশন ওয়াটারটাকে ডায়াগ্রামিক একটা রূপ দেই, তাহলে সেই ডায়াগ্রামে আমরা দেখতে পারলাম যে আমাদের টোটাল 100% ওয়াটারের মধ্যে 97% ওসান কি যে হাই সল্ট কন্টেন্ট, লবণ এবং অযোগ্য, আনইউজেবল ফর হিউম্যান কনজাম্পশন। তাহলে আমাদের মানব জাতির জন্য এটা কি অযোগ্য, পানের অযোগ্য। এবং বাকি যে 3% ওয়াটার আছে, এই 1% ওয়াটার শুধুমাত্র ফ্রেশ ওয়াটার।
যেটা আমরা আবার ব্যবহার করি, আর অন্য একটি ডায়াগ্রাম বলছি। এবং বাকি 2% ওয়াটার লকড হয়ে আছে কোথায়? এটা যে পোলার আইস ক্যাপস এর মধ্যে 2% ব্লক হয়ে আছে। এখন এই 1% পানিকে যদি আমরা 100% পানি হিসেবে বিবেচনা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে 30% ওয়াটার ইরিগেশন বা সেচ কাজে বা কৃষি কাজে ব্যবহৃত হচ্ছে, 13% ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ব্যবহৃত হচ্ছে, এবং 7% হচ্ছে গিয়ে ডোমেস্টিক ইউজেস বা গৃহস্থালী কাজে ব্যবহৃত হচ্ছে, এবং বাকি 50% ওয়াটার থার্মাল পাওয়ার প্লান্টে, অর্থাৎ যে ওয়াটারটা হিট শক্তি থেকে আমরা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে থাকি। হ্যাঁ, তাপ বিদ্যুৎ কেন্দ্রে যেভাবে হিট স্টিমের মাধ্যমে বাষ্পকে সাধারণত কি করা হয়, বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়। তাহলে এই 1% ওয়াটার মধ্যে আমরা আবার 100% ডিস্ট্রিবিউশন করলে এরকম একটা ডায়াগ্রামিক রূপ দেখতে পাই। তাহলে আহ আশা করছি তোমরা হাইড্রোমিটার সম্পর্কে ধারণা পেয়েছো। এবার চলে আসি আমরা বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল হলো নানা প্রকার এক স্বচ্ছ গ্যাসের মিশ্রণ। বায়বীয় আমরা জানি যে জ্বলন্ত পৃথিবী যখন ঠান্ডা হতে শুরু করেছিল, তখন এর যে ভারী উপাদানগুলো ছিল সেগুলো ভিতরের দিকে, আর যে হালকা উপাদানগুলো ছিল সেগুলো উপরের দিকে বিন্যস্ত হয়ে গেছে। তো এই বায়ু হচ্ছে পৃথিবীর সবচেয়ে হালকা উপাদানগুলির সমষ্টি মাত্র। এইসব গ্যাসের মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসই হচ্ছে প্রধান। এছাড়া আর্গন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এগুলো সামান্য পরিমাণে আছে, আমরা পরে একটা চার্ট দেখছি। তো এই বায়ুমণ্ডল, জীবমণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যে সর্বদা কি হয়, আদান প্রদান ঘটে। আমরা কি বলি, এটা স্পেক, যে এই বায়ুমণ্ডলের সাথে জীবমণ্ডলের সাথে পানিমণ্ডল সর্বদা চলাচল হতে থাকে। পৃথিবী পৃষ্ঠের জীবের অস্তিত্ব রক্ষাকারী গ্যাস আবরণ হিসেবেই কিন্তু বায়ুমণ্ডল কাজ করে থাকে। আমাদের যে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি আছে সেগুলো বায়ুমণ্ডলের উপরিভাগের যে ওজোন স্তর আছে সেই ক্ষতি কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার কারণেই কিন্তু জীবজগৎ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তো বাষ্পীভবন প্রক্রিয়ার সাহায্যে সমুদ্র থেকে পানিকে ভূমিতে স্থানান্তর করার মাধ্যমে বায়ুমণ্ডল কি করে, মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে আমরা দেখলাম যে বায়ুমণ্ডলটা কাজ করছে বাষ্পীভবন প্রক্রিয়ার সাহায্যে সমুদ্র থেকে পানিকে স্থানান্তর করার মাধ্যমে। এছাড়াও পৃথিবীর তাপের যে সামঞ্জস্যতা রক্ষা, সেই ক্ষেত্রে কিন্তু বায়ুমণ্ডলের গুরুত্ব অনেক অপরিসীম। তাহলে আমরা দেখলাম যে বায়ুমণ্ডলের যে সারাউন্ডিং পৃথিবীর পাশে যে বায়ুমণ্ডলটা রয়েছে সেটার টোটাল গ্যাস হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য কিছু ইনার্ট গ্যাস আছে, যেটা আমরা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের উপাদান হিসেবে জেনে থাকি। সয়েল কন্টেন্স সিলিকেট মিনারেলস। আমাদের মৃত্তিকা হচ্ছে কি করে, সিলিকেট মিনারেলসকে ধারণ করে, যার মধ্যে 70% হচ্ছে সিলিকন। এবং এই অ্যাটমসফিয়ার হচ্ছে একটা রিজার্ভয়ার অফ সেভারাল এলিমেন্টস। হ্যাঁ, এটা অনেকগুলো এলিমেন্টস এর একটা ভান্ডার, যেটা এসেনশিয়াল টু লাইফ, যেটা জীবনের জন্য খুবই প্রয়োজন, এবং সার্ভস মেনি পারপোজেস অ্যান্ড ফাংশনস, এবং যেটা হচ্ছে কি বিভিন্ন উদ্দেশ্য এবং কাজে আমাদের এই বায়ু ব্যবহৃত হয়ে থাকে। অ্যাটমসফিয়ার ইজ মোবাইল অর্থাৎ সচল, ইলাস্টিক বা স্থিতিস্থাপক, কম্প্রেসিবল অর্থাৎ সংকোচনযোগ্য, অ্যান্ড এক্সপান্সিবল বা প্রসারণযোগ্য। তাহলে এই বায়ুটা সচল, স্থিতিস্থাপক, সংকোচনযোগ্য এবং প্রসারণযোগ্য। এবং অ্যাটমসফিয়ার সার্ভস মেনি পারপোজেস এন্ড ফাংশনস, যেটা আমরা দেখলাম যে আমাদের বায়ুমণ্ডল আমাদের কি কাজে ব্যবহৃত হয়। আমরা জানি বায়ু ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এবং ইট অ্যাবজর্বস মোস্ট অফ দ্য হার্মফুল রেডিয়েশন, সেটা ক্ষতিকর যে রশ্মিগুলো আছে সেই রশ্মিগুলোকে অ্যাবজর্ব বা শোষণ করে থাকে। আর ইট মেনটেন্স দ্য হিট ব্যালেন্স অফ দ্য আর্থ, এটা হচ্ছে কি করে, আমাদের তাপমাত্রার ভারসাম্য রক্ষাতেও কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে। এই অ্যাটমসফিয়ারে আবার কয়েকটা লেয়ার রয়েছে। অ্যাটমসফিয়ার মূলত যে লেয়ার গুলো রয়েছে সেই লেয়ার গুলো হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার অ্যান্ড থার্মোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলে পৃথিবীর সবচেয়ে লোয়ার স্তর, পৃথিবীর কাছে সবচেয়ে লোয়ার স্তরটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এবং এর অবস্থান মূলত পৃথিবী থেকে 6 থেকে 10 কিলোমিটারের মতো। এবং ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরেই যেটা রয়েছে স্ট্রাটোস্ফিয়ার।
স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে এবং এটা সাধারণত তোমার 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপরে যেটা রয়েছে মেসোস্ফিয়ার, এটা হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের হচ্ছে গিয়ে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এখানে এসে কিন্তু তাপমাত্রাটা একটু রিডিউসড হয়ে থাকে। আর পরবর্তীতে থার্মোস্ফিয়ার, এবং এটার বিস্তৃতিটা প্রায় 500-700 কিলোমিটারের মতো, এবং এখানে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। তাহলে এগুলো হচ্ছে কি অ্যাটমসফেরিক এর কয়েকটা লেয়ার: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার অ্যান্ড থার্মোস্ফিয়ার। তাহলে অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন বা বায়ুমণ্ডলের যে উপাদান আমরা দেখলাম, নাইট্রোজেন 78%, অক্সিজেন প্রায় 21%, আর্গন 0.9%, কার্বন ডাই অক্সাইড 0.03%। এছাড়াও কিছু রয়েছে সামান্য ধরনের নিয়ন, হিলিয়াম, মিথেন, তারপর জলীয় বাষ্প, ক্রিপ্টন, হাইড্রোজেন, জেনন অ্যান্ড ওজোন। তাহলে এই এলিমেন্টস গুলো হচ্ছে আমাদের কি বায়ুমণ্ডলের উপাদান। তো ওটা আমরা দেখেছি ডায়াগ্রামিক ভাবে কম্পোজিশন গুলো, এটা হচ্ছে চার্ট আকারে। এটা আর একই, যে নাইট্রোজেন হচ্ছে গিয়ে প্রায় 78%, অক্সিজেন 21%, আর্গন 0.93%, কার্বন ডাই অক্সাইড 0.03%, এবং এগুলো পরিমাণ খুবই খুবই কম। সবগুলো মিলেই হচ্ছে 100% বা বায়ুমণ্ডলের উপাদান। এখন আমরা দেখব পরিবেশ বিজ্ঞানের প্রধান বিভাগ সমূহ। তো পরিবেশ বিজ্ঞানের আমরা আলোচনা করলাম আজকে ঘন্টার সেগমেন্টস নিয়ে, এবং আরেকটু জিনিস সম্পর্কে জানি যে জীব সংগঠনের উপর ভিত্তি করে এই ইকোলজিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অটো ইকোলজি এবং একটা হচ্ছে সিনো ইকোলজি। তো অটো ইকোলজি এবং সিনো ইকোলজিটা কি আমরা একটু জানি। অটো ইকোলজি হচ্ছে যে শাখায় কোন একটা নির্দিষ্ট প্রজাতিভুক্ত জীব, একটা নির্দিষ্ট প্রজাতিভুক্ত জীব বা একটি প্রজাতির জনসংখ্যার পুষ্টি, বৃদ্ধি, জনন, এগুলোর উপর পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়, এটা হচ্ছে অটো ইকোলজি। এবং সিনো ইকোলজিটা কি? এটা হচ্ছে যে শাখায় নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রজাতিভুক্ত সমগ্র জীব সম্প্রদায়ের উপর পরিবেশের প্রভাব আলোচিত হয়, তাকে সিন ইকোলজি বলে। তো এই সিনো ইকোলজিকে আবার কয়েকটা অংশে ভাগ করা হয়েছে: পপুলেশন ইকোলজি, কমিউনিটি ইকোলজি অ্যান্ড বায়োম ইকোলজি। পপুলেশন ইকোলজি, এই পপুলেশন ইকোলজিতে হচ্ছে একই প্রজাতির অন্তর্ভুক্ত একই প্রকৃতি বিশিষ্ট দলবদ্ধ লিভিং বায়োটিক ফ্যাক্টরস বা জীবজ উপাদানের উপর পরিবেশের প্রভাব আলোচনা হয়ে থাকে। কোনো উদ্ভিদের আকৃতি, গঠন ইত্যাদি, বিভিন্ন উদ্ভিদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা এবং আন্তঃক্রিয়া, এগুলো যে নির্ভরশীলতা, এই বিষয়গুলো পপুলেশন ইকোলজিতে আলোচনা করা হয়ে থাকে। কমিউনিটি ইকোলজি, কমিউনিটি ইকোলজিতে পর্যবেক্ষণের একক হচ্ছে যে বিভিন্ন প্রজাতির অন্তর্গত উদ্ভিদ সম্প্রদায়। এই বিভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে পারস্পরিক নির্ভরতা এবং আন্তঃক্রিয়া হচ্ছে গিয়ে এর বিবেচ্য বিষয়। এরপরে চলে আসি আমরা বায়োমিকোলজি। বায়োমিকোলজি হচ্ছে পরিবেশে যখন বিভিন্ন উদ্ভিদ সম্প্রদায়, যাদের মধ্যে কয়েকটি মানে ভীষণ মানে সমন্বয় স্থাপন করেছে, সেটা হচ্ছে গিয়ে বায়োমিকোলজি। এবং এই বায়োমিকোলজি অনেকগুলো তোমার জীববৈচিত্র্য বা কতগুলো একক আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার একটি মানে লেকচার দিব, বিস্তৃত আলোচনা করব এই বায়োইকোলজির বিভিন্ন অংশগুলোর মধ্যে। তাহলে এখানে হচ্ছে বায়োইকোলজিটা হচ্ছে যে পরিবেশের বিভিন্ন উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে সমন্বয় স্থাপন করার মধ্যে এবং ক্রিয়া, আন্তঃক্রিয়া, এই বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে। তাহলে অটো ইকোলজি এবং সিনোকোলজি, এই দুইটার আমরা পার্থক্যটা কি দেখলাম, যে এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট সম্প্রদায় এবং এটা হচ্ছে বিভিন্ন প্রজাতির। এবং অটো ইকোলজি জলবায়ু গঠিত উপাদান দ্বারা কি প্রভাবিত হয়ে থাকে, কিন্তু সিনো ইকোলজি কিন্তু জলবায়ুর উপাদান দ্বারা প্রভাবিত হয় না।
তো এই বিষয়গুলোই ছিল আজকে আমাদের মোটামুটি আলোচনার বিষয়। তো আশা করছি তোমরা ইনভায়রনমেন্টাল সেগমেন্টের এই অংশগুলো বুঝতে পেরেছো। এরপর তোমরা যদি বই থেকে সাহায্য নাও তাহলে আশা করছি যে আরো অনেক ভালো বুঝতে পারবে। তো আজকের বিষয়ের আলোচনা পক্ষ থেকে তোমাদের এখানে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আমাদের বিষয়ের সারমর্মগুলো বুঝতে পেরেছো এবং এই বিষয়গুলি যদি তোমরা আবার একটু বাসায় ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু কনসেপ্টটা বা ধারণাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আশা করছি যে তোমরা আমাদের যে এখন যে সময়টা চলছে এই সময়টা করোনা বৈশ্বিক মহামারী যে সময় চলছে এখান থেকে কিন্তু আমরা কিছু ভালো ভালো অভ্যাস নিজেদের মধ্যে গঠন করব। সহনশীলতা, ধৈর্য, মানবিক গুণাবলী, যে বারবার আমি এই বিষয়গুলি বলি যাতে আমার নিজের মধ্যেও যাতে এই বিষয়গুলো চলে আসে। কারণ হচ্ছে গিয়ে যে যে কোনো জিনিসের অভ্যাস যদি আমরা গঠন করতে চাই তাহলে কিন্তু সেজন্য আমাকে কি করতে হবে, প্রতিদিনই সেই জিনিসগুলো চেষ্টা করতে হবে, তাহলে একসময় অভ্যাসে পরিণত হবে। তো আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই এবং বিদায় নেওয়ার আগে আবারও আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ আবার আমাদের পরবর্তীতে দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে এবং অন্য কোনো